আচ্ছা, আজকে জামিন পেলেন আইপ্যাক কর্তা দীনেশ চন্দ্রের, কোনো জামিনের বিরোধিতা করলো না ইডি। দেখুন, আমার জানা নেই ভারতের ইতিহাসে এরকম কোনো ঘটনা আছে কি না যেখানে ইডি কাউকে অ্যারেস্ট করার 2 সপ্তাহের মধ্যে তার জামিন হয় এবং ইডি তার কাস্টাডি চায় না, ইডি জামিনের বিরোধিতা করে না। এর পেছনে কী রাজনৈতিক অঙ্ক রয়েছে তা এরাই খালি বলতে পারবে। কিন্তু এই গোটা আইপ্যাক মামলাটাই কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। কখনো আইপ্যাকের রেড চলাকালীন মুখ্যমন্ত্রী গিয়ে কাগজপত্র নিয়ে বেরিয়ে আসছেন, তাকে বাধা দেওয়ার চেষ্টা করা দূরে থাক, এমনকি সেই ঘটনাটার রেকর্ডিং পর্যন্ত ইডির পক্ষ থেকে করা হচ্ছে না। পরবর্তীকালে কোর্টে একবার রাজ্যের সরকার পালা করে করে একবার রাজ্য সরকার বলছে আমাদের আর একটা ডেট চাই, ডেটটা পিছন, পরের হিয়ারিংয়ে আবার ইডি বলছে আমাদের আর একটা ডেট চাই, ডেটটা পিছন। এরকমভাবে আজকে এতগুলো মাস হয়ে গেল, যে ঘটনাটা একদম ওপেন অ্যান্ড শাট কেস, গোটা পৃথিবী দেখেছে কীরকমভাবে মুখ্যমন্ত্রীকে ফাইল ছিনতাই করেছেন। সেই ঘটনায় আজকে এতদিন হয়ে গেল কোনো প্রোগ্রেস নেই আদালতে। এখন একজনকে গ্রেপ্তার করা হলো ভোটের ঠিক আগে, তারপরে আমরা দেখলাম যে আইপ্যাক তৃণমূলের হয়ে ভোটের কাছ থেকে কিছুটা বিরতি নিল, আবার ভোট হয়ে গেল, আইপ্যাকের সেই কর্ণধারের আবার ইডির মদতে জামিন হয়ে গেল। সুতরাং এই পুরো ঘটনাটার মধ্যেই একটা অদ্ভুত ধোঁয়াশা আছে। এটা বিজেপি তৃণমূলের বোঝাপড়া বলবো, নাকি বিজেপির এজেন্সিকে ব্যবহার করার একটা হাস্যকর চেষ্টা বলবো, সত্যি আমাদের মাথায় ঢুকছে না। কিন্তু আর যাই হোক না কেন, এইটা তদন্ত নয়, এটা কোনো তদন্ত হচ্ছে না, এটা একটা রাজনীতি হচ্ছে। মুখ্য নির্বাচনী আধিকারিক নিজে তদারকি করছেন কোথাও পুনর্নির্বাচন হবে কিনা, তার নির্দেশে ডায়মন্ড হারবার পৌঁছেছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। দেখুন, ভালো কথা। এখন ঘটনাটা হচ্ছে যে আমাদেরকে এটা মানতেই হবে, ইলেকশন কমিশনের বহু ক্ষেত্রে আমরা যেরকম সমালোচনা করেছি, তেমন আবার অনেক বছর পরে পশ্চিমবাংলাতে যে ভোট, এরকম একটা ভোট হলো যখন ভোটের দিন কোনো খুন খারাপি হলো না। মাঝে আমাদের এক কমরেডকে খুন হতে হলো, ভোট প্রক্রিয়া চলাকালীন আমাদের একজন কমরেডকে খুন হতে হলো, এবং প্রথম ফেজের ভোটের পরে আসানসোলে কংগ্রেসের এক কর্মীকে খুন করা হয়েছে। কিন্তু তা হলেও এটা ঘটনা যে যেরকমভাবে আমরা লার্জ স্কেল বুথ দখল, ছাপ্পা, রিগিং, তৃণমূল ভোটারদেরকে আটকাচ্ছে, এই সমস্ত করে, গুন্ডা দিয়ে, ক্রিমিনাল দিয়ে ভোট করা হচ্ছে, তুলনামূলকভাবে এবার ভোট অনেক শান্তিপূর্ণ, এটা আমাদেরকে মানতেই হবে। সেই জায়গায় অবশ্যই তাদের একটা কৃতিত্ব প্রাপ্য। কিন্তু তার পাশাপাশি আর উনি যদি এখন নিজে সরেজমিনে দেখে পুনর্গণনার সিদ্ধান্ত নেন, আমরা আশা করবো যে সেই সিদ্ধান্তটা উনি সঠিকভাবে নেবেন, কারোর কোনো চাপে এসে নেবেন না। কিন্তু এইটা ঘটনা যে মার্জনা করবেন, যদি উনি এবার পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেন, আশা করবো যে সেটা উনি একদম নিয়মকানুন মেনে নেবেন, কারো চাপে এসে করবেন না। কিন্তু এর থেকে একটা জিনিসও বোঝা গেল যে তার মানে ইলেকশন কমিশন চাইলে এরকম ইলেকশন করাতে পারে। অর্থাৎ 2021-এ বা 2024-এ যে এত ইলেকশন কমিশনের এত বড় বড় কথার পরেও যে পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস গাজওয়ারি করে ভোট করাতে পেরেছিল, বিরোধী দলের এজেন্টদেরকে তুলে দিয়ে, ভোটারদেরকে ভোট দিতে না দিয়ে, মানে ভোটার স্লিপ দিয়ে লক্ষ লক্ষ জাল ভোটারদেরকে দিয়ে ভোট দিয়ে, এই ইলেকশন কমিশনের অধীনে তখনও ইলেকশন হয়েছে। তার মানে চাইলে ইলেকশন কমিশন তখনও করাতে পারতো এবারের মতো ভোট, সেবার যে কোনো কারণেই হোক করায়নি। বাট যাই হোক, এবার ভোট যা করেছে, আমরা এবার ফলের দিকে তাকিয়ে আছি। গণনা কেন্দ্র নিয়ে মামলা হাইকোর্টে, কেন গণনা কেন্দ্র পরিবর্তন করা হলো প্রশ্ন তুলে আদালতে তৃণমূল কংগ্রেস। দেখুন, এদের তৃণমূল কংগ্রেসের এখন ব্যাপারটা হচ্ছে কি, ওদের দলের কতগুলো পোষা উকিল রয়েছে, যারা নিজেরা কখনো করে কমে খাওয়ার যোগ্যতা নেই, কল্যাণ ব্যানার্জির মতো উকিল, কিন্তু তাদের তো ঘর সংসার চালাতে হবে। ওই কারণে তৃণমূল কংগ্রেস কিছু ফালতু মামলা করে, যেটা করে যে আমাদের ট্যাক্সের টাকা থেকে উকিলের পেমেন্টের ব্যবস্থাটা করে, যাতে ওদের এই অকাল কুষ্মাণ্ড অপদার্থ উকিলগুলো যাতে কিছু খেয়ে পড়ে বাঁচতে পারে। গণনা কেন্দ্র পাল্টালে কি ইভিএম মেশিন পাল্টে যায় নাকি? গণনা কেন্দ্র পাল্টালে ইভিএম মেশিনের ভেতরে ভোটগুলো পাল্টে যায়। মানে একটা ইভিএম মেশিনকে আমি যদি গণনা কেন্দ্র একে গুনি, তাহলে তার ভেতরে তৃণমূলের 500টা ভোট আছে। যদি ওইটাকে পাশের গণনা কেন্দ্রে নিয়ে গিয়ে গুনি, তাহলে ভোটটা তৃণমূলের মেশিনের ভেতর কমে যাবে। এই সমস্ত মানে লোক হাসানো কাজ কারবারেরা কেন করে আর কেন এই সমস্ত মামলা করে আমরা জানি না। এইগুলো করে ওদেরকে প্রমাণ করতে হয় যে আমরা বিরাট বিজেপি বিরোধী। কী এসআইআর হয়ে থাক, কী এক্ষেত্রে হয়ে থাক, তৃণমূল কংগ্রেস আদালতে যাওয়াটাকে ওদের বিজেপি বিরোধিতার একটা বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করে। কিন্তু এই সমস্ত মামলার কোনো লজিক নেই। তৃণমূল কংগ্রেস যদি ভোট পেয়ে থাকে, তাহলে আবার গণনা কেন্দ্র নিয়ে ওদের এত মাথা ব্যথা কেন? আমি রাস্তায় আছি, স্ট্রং রুম পাহারা দেব, তৃণমূল 226 আসন পাবে, দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, যে কোনো দল বলবে যে আমরা এতগুলো আসন পাবো, তাতে আমাদের বলার কিছু নেই। উনি 226টা পাবেন না 526টা পাবেন, সে ওনার ব্যাপার। 2011 সালের পর থেকে উনি যা বলেছেন, কম বেশি কাছাকাছি আসন ওনারা পেয়েছেন, সেই কনফিডেন্স থেকে উনি বলতেই পারেন এইবার। কিন্তু উনি যা বলছেন যে আমি রাস্তায় আছি, আমরাও চাই যে উনি রাস্তাতেই থাকুন, না ওনাকে নবান্নে আর পোষাচ্ছে না। উনি নবান্নে আসেন বলে পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষকে রাস্তায় বসতে হয়েছে। তার বদলে মানুষ কাজে যাক, ছেলেমেয়েরা স্কুলে পড়াতে যাক, অফিস কাছারি করতে যাক, ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করুক, কৃষক শান্তিতে চাষবাস করুক, আপনি রাস্তাতেই থাকুন নবান্ন ছেড়ে, তাহলে রাজ্যেরও ভালো, আপনারও ভালো।
এবারের ভোটদানের হিসেব এক কথায় বিস্ময়কর বলেই মনে করছেন ভোট বিশেষজ্ঞরা। এশারের পরে দেখা গিয়েছে মোট ভোটারের যে সংখ্যা, সেই সংখ্যা কমলেও পোল ভোটের সংখ্যা বেড়েছে। 32 লক্ষেরও বেশি ভোট পড়েছে 21 সালের পরিপ্রেক্ষিতে। এই যে এক লাফে এত শতাংশের হার বেড়েছে, কিভাবে দেখছেন এবং কি এইটা পর্যালোচনা বোধহয় আপনাদের? হওয়াটা কিছুটা স্বাভাবিকই, কেন শতাংশের হার তো বাড়বে, তার একটা বড় কারণ হচ্ছে যে মৃত ভোটার এবং যারা শিফটেড ভোটার, স্থানান্তরিত ভোটার, যারা ভোট দিতেন না বা একাধিক জায়গায় নাম আছে, সেই নামগুলো লিস্ট থেকে বাদ গেছে। এবার সেই নামগুলোর মধ্যে একটা অংশের ভোট তৃণমূল ছাপ্পা দিত, যেমন দ্বিজেনবাবুর ভোট দিত। এইবার যদি ঠিকঠাক করে সুযোগ পেতে, এবার হয়তো সন্ধ্যা মুখোপাধ্যায়ের ভোটটা কি আশা ভোসলের ভোটটাও পশ্চিমবাংলায় পড়ে যেত। কিন্তু সেই নামগুলো যেহেতু ভোটার লিস্ট থেকে বাদ গেছে, সেহেতু তৃণমূল কংগ্রেস যে ভোটটা দেয় সেটাকে বাদ দিয়েও একটা বড় অংশের ভোট এবার পড়েনি বা লিস্টে নামগুলো ছিল না। অতএব অটোমেটিক্যালি পোল্ড ভোটের পার্সেন্টেজ বাড়বে, কেননা নন পোল্ড ভোটগুলো বাদ গেছে লিস্ট থেকে। এই গেল এক। দ্বিতীয় কথা, এবার আমরা দেখেছি যে মানুষের মনে একটা তীব্র ভয় তৈরি হয়েছিল যে আমি যদি এবার ভোটটা না দিই তাহলে আমার নাম আবার কেটে যেতে পারে। যে কারণে আমরা দেখেছি যারা বাইরে কাজ করেন, মানে সে ট্রেনের রিজার্ভেশন পাননি, কনফার্ম হয়নি, তারা দুরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন জার্নি করে এসছেন, দরজার কাছে বসে এসছেন, তবু তারা ভোট দিতে এসছেন। অনেক মানুষ যারা বিদেশে এমনকি থাকেন, তারা এবার অনেক টাকা দিয়ে টিকিট কেটে এবার ভোট দিতে এসছেন। সবারই একটা ভয় যে আমার যদি এবার ভোটটা না দিই, কালকে যদি আবার এসআইআর মতো কিছু একটা হয়, আমার আবার নাম কেটে যেতে পারে। এমনকি আমরা দেখেছি আমাদের পরিচিতদের মধ্যে হয়তো অনেকে ভোট দিতেন না, ভোটের দিন বেড়াতে চলে যেতেন, ভোট দিতেন না। এই সংখ্যাটা পশ্চিমবাংলায় কম হলেও কিছু তো ছিল। তারাও এইবার মানে পারলে গিয়ে নোটাতে ভোট দিয়ে আসবো, কিন্তু ভোটটা আমাকে দিতে হবে যাতে আমার নামটা থাকে লিস্টে। এই একটা ব্যাপার লোকের মধ্যে কাজ করছে, সেই কারণেও ভোট অনেক বেশি পড়েছে, এটা আমাদের অভিজ্ঞতা। কিন্তু কি পর্যালোচনা, মানে এই ভোটের হার বৃদ্ধি হলো দেখুন, ওটা তাতে কি? বলা যায় না, কারণ আমাদের সাধারণভাবে একটা থিওরি রয়েছে যে নাকি বেশি ভোট পড়লে সবসময় সেটা অ্যান্টি ইনকামবেন্সি হয়। কিন্তু পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারের সময়ও খুব হাই পোলিং হয়েছে, তখন বামফ্রন্টই বারবার জিতেছে, আবার তৃণমূল আমলেও হাই পোলিং হয়েছে। সুতরাং পশ্চিমবাংলায় যে বেশি ভোট পড়লেই সবসময় অ্যান্টি ইনকামবেন্সি হয়েছে এমন নয়। কিন্তু আমরা সেই কারণে ভোটদানের হারটাকে ইটসেলফ আমরা বিরাট কোনো ইন্ডিকেটর হিসেবে আমরা ওটাকে দেখছি না। আমরা 4 তারিখের দিকে তাকিয়ে আছি। তার বাইরে এখন বিশ্লেষকদেরকে মাঝে 4 দিন কাটাতে হবে, তারা এখন সব বিশ্লেষণ করুন না, অর্থাৎ আমাদের কী আছে।